ইংলিশ স্পিকিং এর পথে বাধা আর তার সলিউশনস। আমাদের লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আমি নিজে পার্সোনালি ইংলিশ স্পিকিং এর পথে অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছি। আর আমি আপনাদের এটাও বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এর সলিউশনগুলো কী কী। এক নম্বরেই পরিবেশ। বাংলাদেশের পরিবেশটা আসলে ইংলিশ স্পিকিংয়ের জন্য কোনোভাবেই সহায়ক না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এখনও ভাবে যে ইংলিশ স্পিকিংটা আসে গ্রামার থেকে, যে গ্রামার শিখবো তারপর সেখানের থেকে লেখা শিখবো তারপরে যে স্পিকিংটা আসবে। কিন্তু পুরো ব্যাপারটা আসলে একটু উল্টা। আমি নিজে যেভাবে পার্সোনালি শিখেছিলাম তা হচ্ছে সিরিজের মাধ্যমে। সিরিজ আর পরবর্তীতে লাইট নোভেলস। আপনার পার্সোনাল স্পেসটাকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যেন সেখানে ইংলিশের প্রাধান্যটা একটু বেশি থাকে। আপনি যতদিন ইংলিশে গান শুনতে থাকবেন বা নভেল পড়তে থাকবেন বা সিরিজ দেখতে থাকবেন, ততই আপনার ব্রেন অভ্যস্ত হয়ে যাবে ইংলিশ শোনা, ইংলিশ বলা আর ইংলিশ ওয়ার্ডগুলো পড়ার মাধ্যমে। আমার বেলায় লাকিলি আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে আমাদের আশেপাশে যেসব মানুষ আছে তারা অন্তত ইংলিশ স্পিকিংয়ে আমাকে হেল্প করতে পারবে না। তো আমি সিরিজের দিকে বেশি ঝুঁকেছিলাম। সিরিজে তারা কিভাবে কথা বলে, তাদের ওয়ার্ডগুলোর উচ্চারণগুলো কী, এমনকি সাবটাইটেল দেখে যে ওয়ার্ডগুলোর বানানগুলো কী। আমরা অনেকেই ভাবি যে পরিবেশ বলতে আশেপাশের মানুষগুলো আর আমাদের সমাজটাকে বোঝাচ্ছি, কিন্তু আসলে তা না। আপনার আসল পরিবেশটা শুরু হবে নিজের পার্সোনাল স্পেস থেকে। আপনি সেখানে কিভাবে আপনার দিনগুলো কাটাচ্ছেন, আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেমগুলো কী। আমার বেলায় যেমন হয়েছিল, আমি প্রথম যখন সিরিজ দেখা শুরু করি তখন আমি জানতামও না যে এটা দিয়ে আমার ইংলিশ শেখা হবে। আমি জাস্ট র্যান্ডমলি দেখতাম আর জিনিসটা এনজয় করতাম। কিন্তু একটা সময় আমি দেখতে পারি যে আচ্ছা, প্রত্যেকটা লাইনের স্ট্রাকচারগুলো আমার অটোমেটিকলি মাথার মধ্যে চলে আসছে। সেন্টেন্সের ওয়ার্ডগুলোর বানান কি আর কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স রাখলে আপনার পুরো প্যাসেজটা আরও বেশি ভালো শোনাবে, এই জিনিসগুলো আপনি কখনোই বই দিয়ে শিখতে পারবেন না। এই জিনিসটা কনভারসেশনের মাধ্যমে হবে, কারণ আপনি স্পিকিং শিখছেন, রাইটিং শিখছেন না। বই থেকে যদি আপনি শিখতে চান তাহলে আপনার রাইটিংটা হয়তো ভালো হবে, কিন্তু দিন শেষে মানুষের সাথে কথা বলার সময় দেখা যাবে আপনি প্রায়ই হোঁচট খাবেন। তো এই সেক্টরে আমি নিজে যেটা করেছি আর আপনাদের প্রতিও সলিউশন হিসেবে বলবো তা হচ্ছে যে আপনার আশেপাশে আপনি যাই করেন সেই জিনিসগুলোকে একটু ইংলিশের আওতায় আনার। এই জিনিসটা একটা ইনভেস্টমেন্ট। আপনার মনে রাখতে হবে যে এই জিনিসটা একদিনে হবে না। আপনার স্পিকিংটা একটা প্রপার স্টেজে যেতে একটু ভালোই টাইম নেবে, আর সেই টাইম পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর আপনার হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হবে যেন আপনার প্রসেসটা আরও ইজি হয়। ২ নম্বরে আমাদের শিক্ষা ব্যবস্থা। দেখুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত বছর চেঞ্জ হয়নি আর খুব সম্ভবত সামনেও চেঞ্জ হবে না। আমাদের মধ্যে বেশিরভাগই মডেল কোয়েশ্চেন্স এক্সাম দিয়ে তারপর বড় হয়েছি। এটা আমাদের ইংলিশ শেখানোর কথা ছিল, কিন্তু এতদিনে হয়তো আমরা সবাই টের পেয়েছি যে এটা আসলে কোনো কাজেরই না। আমি নিজে পার্সোনালি ইংলিশ শেখার জন্য অন্তত শিক্ষা ব্যবস্থার একদমই মুখাপেক্ষি হই না। আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটু মনে রাখতে হবে, যেটা আমি নিজেও টের পেয়েছিলাম, যে ব্যাকরণ থেকে ভাষা আসে না, ভাষা থেকে বরঞ্চ ব্যাকরণ আসে। আপনি যদি ইংলিশে আসলেই ভালো করতে চান তাহলে সবার আগে বইগুলো ঝেড়ে ফেলুন। যদি না আপনি আইএলটিএস এক্সাম দিতে চান, আপনার জাস্ট এন্টারটেইনমেন্ট সিস্টেমগুলো আপনি রেগুলারলি যেসব জিনিস কনজিউম করেন সেগুলোকে ইংরেজিতে নিতে হবে। বাংলার মতো ভাবুন। আমি যে এখন আপনার সাথে বাংলায় কথা বলছি, আমার মাথার মধ্যে কিন্তু একবারও ব্যাকরণের চিন্তা আসতেছে না। আমার মধ্যে জাস্ট আমি ছোটোবেলা থেকে কীভাবে কথা বলেছি সেই জিনিসগুলোই কাজ করছে। ইংলিশটাও সেম। যারা ইংলিশে প্রপারলি কথা বলে তাদের বেশিরভাগই গ্রামার সম্পর্কে খুব কমই আইডিয়া রাখে। আপনার বেলাও সেম জিনিসটা হবে, কারণ দিন শেষে আপনি ইংলিশে প্র্যাকটিস করছেন না কি করছেন না সেটার উপরেই আপনার স্পিকিংটা ডিপেন্ড করে। আমার নিজের বেলায় এই জিনিসটা খুব বেশি হয়েছিল। যখন আমার আশেপাশে এমন মানুষের সংখ্যা বেড়ে যায় যারা ইংলিশে কথা বলতে পছন্দ করে, বা অন্তত আমি ইংলিশে কথা বললে সেটাকে কটু চোখে দেখে না বা তারা বুঝতে পারে, তখন আমার ইংলিশ স্পিকিংয়ের ধরনটা আরও অনেক বেশি বেটার হয়ে যায়। ৩ নম্বরে প্রপার পার্টনার পাওয়া। আপনি যদি কেবল একজন প্রপার পার্টনার খুঁজে পান তাহলে আপনার 1000টা ভিডিও দেখা বা 1000টা বই পড়ার চেয়ে অনেক বেশি বেটার হবে, কারণ তাদের সাথে আপনি কথা বলতে পারবেন, আপনার মুখের জড়তা কাটাতে পারবেন, আর একই সাথে আপনার এংজাইটিটাও কেটে যাবে। একজন পার্টনার থাকার মানে হচ্ছে এই পুরো প্রসেসটাকে একটা স্মুথ সিস্টেমের আওতায় নিয়ে আসা। আর এটা ইম্পর্ট্যান্ট না যে আপনার পার্টনার নিজে ইংলিশে ভালো হোক। এটা জাস্ট এমন হতে হবে যে আপনারা দুজনেই ইংলিশে কথা বলতে চান আর মাঝে মধ্যে র্যান্ডমলি কয়েকটা কথা ইংলিশে বলে বসেন। একজন প্রপার পার্টনার থাকার মাধ্যমে আপনি ঠিক সেই ভুলটা থেকেই বেঁচে যাবেন যেটা আমরা বেশিরভাগই করে বসি, আর সেটা হচ্ছে একটা স্টাডি গ্রুপ ক্রিয়েট করা। স্টাডি গ্রুপগুলো ইংলিশ স্পিকিংয়ের জন্য অনেকেই ভালো মনে করে, বাট এটার মাধ্যমে আমাদের ইংলিশটা ফর্মালাইজড হয়ে যায়। এরপরে দেখা যায় যে আমরা ওই গ্রুপের বাহিরে বা ওই নির্দিষ্ট টাইমের বাহিরে ইংলিশে কথা বলতে যেয়ে অনেকটাই বাধাগ্রস্ত হই। সো ট্রাই টু ফাইন্ড আ পার্টনার ফর ইউর সেলফ। এমন কেউ যার সাথে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর যে আপনার ইংলিশে কথা বলাটাকে আরও স্বাগত করবে। আর 4 নম্বরে এংজাইটি। আমি যখন নিজে পার্সোনালি ইংলিশে কথা বলার চেষ্টা করতাম তখন আমার ইংলিশ ওয়ার্ডগুলোর মধ্যে অনেক সময় অনেক ভুল হতো। মাঝে মধ্যেই উল্টাপাল্টা ওয়ার্ড বলে বসতাম বা উচ্চারণে এতটাই ভুল করতাম যে ওয়ার্ডগুলোর মিনিং হারিয়ে যেত। আর সে সময় আমাকে একটা থটই বাঁচিয়েছিল, সেটা হচ্ছে যে যারা ইংলিশে অলরেডি ভালো তারাও ঠিক এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে, আর তারা আমার সাথে হাসাহাসি করলেও দিন শেষে সবাই আমাকে অনেকটা ইন্সপায়ার করতো যেন আরও বেটার করতে পারি। তো আপনাদেরকে আমি বলবো এই প্রসেসটাকে একটা সাইকেল চালানোর এক্সারসাইজের মতো দেখা। প্রথম হয়তো আপনি কয়েকবার হোঁচট খেয়ে পড়ে যাবেন, একটু ব্যথাও পাবেন, কিন্তু দিন শেষে একটা টাইমে প্রপারলি চালাতে পারবেন। ইংলিশটাও এর চেয়ে একদমই ডিফারেন্ট না।
আপনি যত বেশি এফোর্ট দিবেন তত দেখবেন যে আপনার এই সাইকেল চালানোটা বা ইংলিশে কথা বলাটা আর অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে আর আপনি আরও কম হোঁচট খাচ্ছেন। I hope this video of mine has been of help to you, and if so, then do subscribe. This is Rifat and Arigato for listening.